শহর থেকে একটা ফাঁকা নিলিবিলি অনেক দূরে বাড়ি কিনে লোকজনের ভিড় থেকে একটু শান্ত পরিবেশে অবসর টাইমটা যাতে স্পেন্ড করতে পারি তার জন্য চলে গেছিলাম। কিন্তু ওখানে গিয়েও মানুষের হাত থেকে আমি বেঁচেছিলাম, মানুষের কোলাহল থেকে বেঁচেছিলাম, কিন্তু নীরবেই অদৃশ্য কিছু যা আমার জীবনটা শেষ করে দেয়। প্রত্যেক রাতে আমাকে এসে ডাকতো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি এই গরমে আমরা সবাই ভালো আছি, ভালো আমাদের থাকতেই হবে। প্রত্যেক দিনের মতো চলে আসলাম দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। শুরুতেই বুঝতে পেরেছো আজকের ঘটনাটা কতটা মারাত্মক শিহরণ তোমাদের জাগাবে শরীরে। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো, ভয় কিন্তু আছে। আর প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নতুন আজকে প্রথম ঘটনা শুনছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আমরা ঘটনাটা বলি। আমাকে ঘটনাটা যিনি শেয়ার করেন দাদাভাইয়ের নাম হচ্ছে শুভাশিস। শুভাশিস দাদাভাই বলেন, আমি আর আমার মিসেস আমরা মধ্য কলকাতায় কোনো একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম। আমরা আগাগোড়াই একটা জিনিস মানি, হয়তো অনেকেই অনেক ধরনের কথাটা নিতে পারো, এখানে শুভাশিস দাদা ভাইয়ের মতো করেই কথাটা বলছি, ওনার অভিজ্ঞতা, আমার না। দাদাভাই বলেন, সত্যি সত্যি আমরা একটা জিনিস শুনেছি যে ফ্ল্যাট মানে হচ্ছে পায়রার খোপ, যেখানে তোমার কোনো স্বাধীন চেতা নেই। তুমি একটু জোরে মিউজিক চালাবে তাতেও অবজেকশন, অট্ট হাসি বাড়িতে যদি একটু বারবার কোনো পার্টি হয়, তোমার বাড়িতে হয়তো খুব কাছের মানুষ তোমার আত্মীয় পরিজন আসছে, সেই নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক কথাবার্তা চলে। নানা রকম বিষয়, তুমি ভালো খাবে, তুমি যদি না বাজার করো তাতেও আলোচনা। তো এরকম কিছু পারিবারিক প্রতিবেশী এমন আমাদের অতিষ্ঠ করে তোলে, আমরা ভাবলাম জীবনের শেষ সময়টা আমি আর আমার মিসেস একটু শহরের থেকে, এই শহরের কোলাহল থেকে একটু দূরে একটা ভালো জায়গায়, একটু শান্ত পরিবেশে, যদি গ্রাম্যও হয় পরিবেশ তাও তো সবুজের আড়ালে, একটু পাখির কিচির মিচিরের মধ্যে, লোকের কোলাহল তো শুনতে হবে না, অবসর সময়টা এরকমভাবেই কাটাবো। দাদা ভাই আর ওনার মিসেস, ওনাদের কোনো সন্তান নেই, নিঃসন্তান। ওনারা কোনো সময় অ্যাডাপ্ট করার চেষ্টাও করেননি, এসব মাথায়ও আসেননি, কারণ ওনারা একটা জিনিস মানেন, নিজের রক্ত নিজেরই হয়, মানে তাও তো এখন হয় না, তবুও কিন্তু বাইরে থেকে অ্যাডাপ্ট করে আনলে তাকে বড় করব, ভরণ পোষণ দিয়ে সন্তানের মতো লালন পালন করে, বাইরের হয়তো একটা লোক তাকে বলল যে আরে এটা তো তোর মা বাবা না, বা কোনো কারণে তাকে হাজার কৈফিয়ত দিতে হবে, কোনো কারণে তার সাথে ঠিক বড় হলে বন্ডিংটা হবে না, কারণ সে জানবে আমার আসল পরিচয় এখানে না, হতেই পারে। যার কারণে দাদা ভাই কখনো অ্যাডাপ্ট নেওয়ার চিন্তাও করেননি। দাদা ভাইয়ের কথা মতো ঘটনাটা বলি। দাদা ভাই আর ওনার মিসেস, ওনারা ভাবেন এই ফ্ল্যাটে, যেখানে মধ্য কলকাতার একটি ফ্ল্যাটে ওনারা থাকতেন 3 BHK, সেই ফ্ল্যাটটা ওনাদের জন্য অনেকটাই বড় ছিল। ওনারা তখন নিজেরা ভাবলেন, না এখানে আর থাকবো না, এখান থেকে এবার আমরা অন্য কোনো জায়গায়, ফাঁকা জায়গায় যাব। কথা মতো কাজ ওনারা নানা রকম ব্রোকারকে বলতে থাকে, সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে থাকে, করতে করতে একজনের মারফতে সোশ্যাল মিডিয়ার তরফ থেকেই ওনাদের পরিচয় হয়। ওনার কাছ থেকে একটি বাড়ি কেনে, বাড়িটা পরিচয় আমি এখানে দিচ্ছি না, ওনার কথা মতো আমি হাইট রাখছি, তবে কলকাতা থেকে অনেকটা দূরে, সাউথে কোনো একটা জায়গায় ওনারা একটা বাড়ি কেনে, কলকাতার সাউথে। এইটুকুনি তোমাদের অ্যাড্রেসটা দিলাম। দাদাভাই বলেন, আমরা যে বাড়িটা
কিনেছিলাম বাড়িটা কমপ্লিট ছিল। আমরা বাড়িটা যখন নিই, একটা বাড়ি, দোতলা বাড়ি, তখন যিনি বাড়ির ওনার ছিলেন উনি বললেন আমার ছেলে মেয়ে বাইরে থাকে, আমরা ওখানে চলে যাব, যার কারণে বাড়িটা বিক্রি করে দেবো। তবে খুব কম দামেও আমরা বাড়িটা পাইনি যে জলের দামে পেয়েছি, ওরকম কিছু না, বেশ দর কষাকষি দামাদামি করেই কিন্তু আমরা বাড়িটা কিনি। বাড়িটা নেওয়ার পর আমরা ওই বাড়িতে খুব অল্প দিনের মধ্যে, বেশি সময় নিইনি, বাড়িতে কিন্তু গৃহপ্রবেশ করে আমি আর আমার মিসেস চলে যাই। বাড়িতে যাওয়ার পর নিজেদের মতো করে কিছু গাছ লাগাই ছাদে, কিছু বাগান সামনেটা ছিল, ওখানে কিছু গাছ লাগাই, কারণ যার বাড়ি ছিল সে গাছগুলো দেখেছিলাম যখন কথা হচ্ছিল ওই বাড়িটা নেওয়ার। কিন্তু যখন আমরা বাড়িটা কিনবো বা একদম কেনার জন্য উদ্যোগ হলাম, তখন জানতে পারলাম না, গাছ ওনারা দেবেন না, ওনাদের নিয়ারেস্ট কোনো আত্মীয় থাকেন, তার পরিচয় আমরা জানি না, গাছগুলো ওনারা ওখানে দিয়ে যাবেন। আমরা বললাম ঠিক আছে, কারণ আমরা বাড়ি কিনেছি, ওনার গাছ তো কিনিনি, সেটা ওনার ব্যক্তিগত, উনি কাকে দেবেন না দেবেন। তো যাই হোক, ওনারা নিজের মতো করে ওই বাগান নিয়েই স্বামী স্ত্রী দুজন থাকতেন। দাদাভাই বলেন সন্তান তো ছিল না, হয়ওনি, অনেক অনেক চেষ্টা করেছি, অনেক টাকা জলে দিয়েছি, কিন্তু সন্তান আমাদের আসেনি, যার কারণে আমরা ওই গাছ নিয়েই দুজনে সময় কাটাতাম। এই গাছ সেই গাছ, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, আমাদের সময়টা কেটে যেত। আর আমাদের কোনোদিন মনে হতো না যে আমাদের একটা সন্তানের প্রয়োজন আছে। যখন ছিল তখনও কোনো সময় মনে করিনি, হয়নি। এবার ঘটনাটা শুরু হয়, যেহেতু উনি কলকাতার শহরে যানবাহন চলাচল, পরিবেশ দূষিত, প্রচুর পরিমাণে লোকজন, চারপাশে কোলাহল, সেখান থেকে বেরিয়ে ফাঁকা একটা নিরিবিলি জায়গায় ওনারা বাড়িটা কেনেন। ওনারা বাড়িতে 5 দিন থাকার পর 5টা দিন ওনাদের বাড়িতে না কোনো পুজো পার্বণ দেওয়া হয়নি। ওনার মিসেস আস্তে আস্তে 5 দিনের মাথায় ঠাকুর ঘরে ঠাকুর পাতে। আসলে ওনাদের ঘরে কোনো ঠাকুর ঘর বলে এরকম নির্দিষ্ট কোণ ছিল না। দাদা ভাইয়ের যিনি মিসেস, উনি একটা কোণ বেছে নিয়েছিলেন ঠাকুরের সিংহাসন বসানোর জন্য, পুজো করার জন্য। 5 দিনের দিন গুছিয়ে উঠতে সময় লাগে, উনি পুজো দেন। যেই দিন উনি পুজো দেন সেদিন পুজো দেওয়ার পর সকালে স্নান টান করে বলছে আমার মিসেসের শরীরটা প্রচণ্ড খারাপ হয় প্রথম। তো ওকে আমি কলকাতাতেও থাকতে দেখতাম, একা একা এখানে ওখানে যাওয়া, নানা রকম কাজ করা, বাজার করা, বেশিরভাগ ও করতো, কখনো কখনো যেতাম, আমি ঘরেই থাকতাম। কিন্তু সত্যি কথা বলতে ওর শরীর সেরমভাবে খারাপ হতো না, খারাপ আমারই হতো মাঝে মাঝে। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম 5 দিনের দিন সকালবেলা পুজো করার পর ওর শরীরটা খারাপ হয়। আমি ওকে বললাম কি ব্যাপার, একটা নিয়ারেস্ট কোনো ডাক্তারের খোঁজ করি, ডাক্তার দেখাও। ও আমাকে বলল না, ডাক্তার দেখাতে হবে না, শরীরটা খুব অস্থির লাগছে, আর প্রচণ্ড গা হাত পা ভার, একটা অস্বাভাবিক ব্যথা। ওর মুখের কথা মতো এর আগে কোনো দিন এরকম ওর হয়নি। যাই হোক, দাদাভাই বলেন ম্যাডাম, আমি আমার মিসেসকে নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতাম। প্রত্যেকটা দিন দেখতাম আস্তে আস্তে যেন সেই গরমে মুরগি যেরকম ঝিমায় ওরকম ঝিমাতে শুরু করলো। বাড়িতে আমার এসি টেসি সবই আছে, কিন্তু সেরকম কাজও না দুজনের। ও আস্তে আস্তে মানে একদম যেন ঝিমিয়ে পড়তে শুরু করলো, শরীরে কোনো এনার্জি নেই। বাজার থেকে জিওল মাছ এনে আমি রান্না করে দিচ্ছি, রান্নাটুকুনও পাচ্ছে না। ওকে বললাম একটা কাজের লোক কি আমি রাখবো? ও বলল না, আসলে আমরা বাইরের মানুষের সাথে অতটা মিশতেই চাই না। তো ও বলল না, আর না মেশার কারণ হচ্ছে কারোর সাথে মিশলেই প্রথমে মানুষ জিজ্ঞেস করবে আপনার সন্তান কোথায়, কটা সন্তান। এইগুলো আমার মিসেসের সামনে বা মিসেসকে বললে আমার এত আবেগ বা খারাপ লাগার বিষয়টা নেই, কিন্তু আমার মিসেসের হয়।
যার কারণে আমি বাইরের লোকের সাথে অতটা মিশি না, মেলামেশাটা কমই করি। দাদাভাই বললেন 5 দিনের দিন যেদিন শরীর খারাপ শুরু হলো ঠিক তার 11 দিনের মাথায় রাতের বেলা শুয়ে রয়েছি। আনুমানিক তখন 12টা ছুঁই ছুঁই, কোনোভাবে ঘুম আসছে না। বলে রাখি, ওই বাড়ি যাবার পর প্রথম থেকেই আমার মিসেসের না মানসিক যে শান্তি সেটা কিন্তু নেই। জানি না কলকাতায় এত কোলাহলের মধ্যেও আমরা কিন্তু শান্তিতে ছিলাম। আমরা যে শান্তির খোঁজে গেছি সেই শান্তিটা ওখানে হারিয়ে গেছে। আমরা কিন্তু পরিবেশ শান্ত, আছিও ভালো, খাচ্ছি, দুজনে ভালো আছি, কিন্তু মনের মানসিক যে শান্তি সেই শান্তিটা পাচ্ছি না। কেন জানি না, সেটাও বলতে পারবো না কেন। 11 দিনের মাথায় রাত যখন 12টা ছুঁই ছুঁই, তখন হঠাৎ আমার মিসেসের নাম করে একজন মহিলা ডাকে। আমার মিসেসের নাম হচ্ছে কল্পনা। কল্পনা, কল্পনা, দুবার খুব পরিষ্কারভাবে ডাকটা কিন্তু শুনি। আর যেখানে বাড়িটা ছিল ওর আশেপাশে কোনো বাড়ি নেই, ফাঁকা মাঠ, জলের ডোবা, পুকুর, গাছগাছালিতে ভরা। হয়তো 2-1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার পর আবার বাড়ি আছে। তো এত রাতের বেলা কে আসবে? আর আমরা আত্মীয়র সাথে সেরকম কোনো সদ্ভাব নেই, যোগাযোগ সেরম নেই, 1-2 জন ছাড়া যে আত্মীয় এত রাতে তো আসবে না। আর এখন তো আমাদের ফোন ঘরে ঘরে রয়েছে, কেউ আসলেই বা সে তো ফোন করে আসবে বা ফোন করতেই পারে, ডাকবে কেন? তার কাছে তো নাম্বার নিশ্চয়ই থাকবে যদি আমাদের কোনো আত্মীয় হয়। যাই হোক, আমাকে আমার মিসেস বলল, কারণ ও জেগে আছে, ও আমাকে বলল যে তুমি শুনলে বাইরে দিয়ে কেউ যেন ডাকলো। আমি আমার মিসেসকে বললাম, না না, কে ডাকবে এত রাতে, তুমি ঘুমাও, ওগুলো তোমার মনের ভুল। কিন্তু ডাকটা আমিও শুনেছি, কিন্তু ওকে আমি বোঝাচ্ছি তোমার মনের ভুল। ও কিন্তু চুপ করে পাশ ফিরে আমার দিকে শুয়ে পড়ল। কোনো একটা সময় দেখলাম আমার মিসেস ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুমটা নেই, আমি কিন্তু জেগে আছি। আস্তে করে উঠলাম, উঠে আমি নিচের ঘর থেকে আমি দোতলায় উঠলাম। দোতলায় গিয়ে আমার দোতলায় একটা ছোট্ট ঘর আছে, যেই ঘরটায় আমি কিছু বই পড়তে ভালোবাসি। ফ্রি মানুষ আমি, সবসময় তো ফ্রি থাকি, কখনো ফুল কাজ, কখনো বই, কখনো একটু টিভি, কখনো একটু ফোন ঘাঁটি। তো আমি গিয়ে একটা সাহিত্যিক কোনো বই নিয়ে পড়তে বসি। আমি বই পড়ছি, আনুমানিক রাত 2টো। হঠাৎ আমার নাম করে, সুভাষিস দরজাটা খোল না। আমার নাম করে ঠিক দরজাটা খোলার কথা কেউ বলে, পুরুষ কণ্ঠ। আমি অটোমেটিক্যালি উঠে দাঁড়ালাম। লাইটটা, চেয়ার লাইট জ্বলছিল, আমি ঘরের লাইট অন করে কে বলে দোতলা থেকে আমি জানলাটা খুললাম। আমার দোতলা যেই ঘরে আমি ছিলাম ওখান থেকে জানলাটা খুলে আমি নিচেটা দেখছি। যদিও আমার ফ্রন্টটা দেখা যাচ্ছে না, আমার ব্যাক সাইড আর একটা সাইড দেখা যাচ্ছে। তো ওখান থেকে আমি বললাম, কে? কেউ নেই, পুরো অন্ধকার। জোনাকি চারপাশে উড়ে বেড়াচ্ছে, ঝিঝি পোকার শব্দ, বাইরে হাওয়া দিচ্ছে, পাতায় পাতায় ঘষা খাচ্ছে। কিছুক্ষণ ওখানে জানলার কাছে থমকে দাঁড়ালাম, হচ্ছেটা কি? কিছুক্ষণ আগে মিসেসকে কেউ নাম ধরে কল্পনা কল্পনা করে ডেকেছিল, সেটা তো আমি ভালো মতো শুনেছিলাম, কিন্তু আমার মিসেসকে আমি না শোনার ভান করে ঘুম পাড়াই। কিন্তু এখন আমাকে বলছে দরজা খুলতে আমার নাম করে। কি জানি, একটা মনে কৌতূহল আসলো। আমি উপরের লাইটগুলো সব অফ করে নিচে আসলাম। নিচে এসে আমি দরজাটা খুললাম। নিচে আমি এসে আমার যে ঘরের বাইরে যাওয়ার দরজা, সেই দরজা খুলে আমি বাইরে বেরোই, বাইরের লাইটটা অন করে। আমার ঘর থেকে বেরিয়ে এই সামনে একটা বড় গ্রিলের গেট, পাঁচিল দিয়ে পুরো বাড়িটা ঘেরা, 4.5 কাঠা মতো জায়গার উপর বাড়িটা করা। আমি দেখলাম না, বাইরে তো কেউ নেই,
সামনে ওই গলির রাস্তা, মেন রোড না, গলির রাস্তার কাছে এগিয়ে গিয়ে দেখলাম, আমি কিন্তু বেরোইনি, আমার বাউন্ডারি থেকেই দেখলাম পুরো রাস্তা ফাঁকা, অন্ধকার, কেউ তো নেই, একটা কুকুর পর্যন্ত নেই। আমি আবার ঘরে এসে গেটটা বন্ধ করে যখনই আমার বেডরুমের দিকে আমি হেঁটে যাচ্ছি, তখন আমার মনে হলো আমার যে কিচেন রয়েছে, কিচেনের কাছে আমার মিসেস দাঁড়িয়ে কিছু একটা করছে। আমি আমার বেডরুমে ঢুকতে গিয়ে না ঢুকে আমি আমার মিসেসকে দেখে আমি রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছি। যখন আমি রান্নাঘরের দরজার সামনে যাই, ঘরে ঢুকবো, ওই সময় আমার মিসেস বেডরুমের দরজা খুলে বেরিয়ে আমাকে বলছে, কী গো, রাতের বেলা তুমি না ঘুমিয়ে কি করছো? ঘুমাও না নাকি রাতে? কি চা কফি কিছু খাবে? আমি থমকে ওই মুহূর্তে ওখানে সাইলেন্স হয়ে গেলাম পুরো। আমি একবার দেখছি কিচেনের দিকে তাকিয়ে, একবার দেখছি আমার মিসেসের দিকে তাকিয়ে, আমার সাথে হলোটা কি বা হচ্ছেটা কি? এই মুহূর্তে তো আমি দেখলাম আমার মিসেস ঘরে রয়েছে, মানে কিচেনে, কিন্তু আমার মিসেস তাহলে আবার ওই দিক থেকে বেডরুম থেকে কি করে বেরোলো? তাহলে এখানে কে? আমি আমার মিসেস ছাড়া বাড়িতে তৃতীয় কোনো তো মানুষ নেই। আমি আর কিচেনের দিকে না গিয়ে আমার মিসেসের কাছে গিয়ে বললাম, ওহ, তুমি আবার এত রাতে উঠলে কেন? ওই যাচ্ছিলাম একটু জল খাবো। আমার মিসেস বলল, দাঁড়াও, আমি যাচ্ছি, জল এনে দিচ্ছি। জল টেস্টটা আমারও পেয়েছে, বোতলটা আজকে এনে রাখা হয়নি টেবিলে, আমারও তো জলের জন্যই ঘুমটা ভাঙলো। মনে মনে ভাবলাম, ঈশ্বর কোথাও হলেও আছেন, ঈশ্বর তো সবই দেখতে পান। হয়তো জলের তেষ্টাটা বা তৃষ্ণাটা পেয়েছিল বলেই আমার মিসেস কিন্তু উঠেছে, না হলে হয়তো সত্যি কথা বলতে আমি আজকে কিছুটা একটা শিকার হতাম বা অত্যাধিক পরিমাণে ভয় তো পেতাম। হয়তো তারপর এই বাড়িতে হয়তো আমি আর থাকতে পারতাম না, হতেই পারে, এটা তো স্বাভাবিক। যাই হোক, ওই মুহূর্তে ওই সময় তখন আমি ভাবলাম যে না, তাহলে একটা কাজ করি, মিসেসকে সব কিছু বলি বিষয়টা, কারণ যতই দুজনে থাকি এদিকে ওইদিকে মাঝে মধ্যে তো বেরোই, যদি ওর সাথে এরকম কিছু ঘটে। আবার ভাবতে ভাবতে এটাও ভাবলাম, না থাক, ওকে যদি বলি বেকারও ভয় পাবে, কিছু বলার দরকার নেই, থাক। আমার মিসেসকে আমি কিছু বললাম না, আমি চুপচাপ কথাটা নিজের মধ্যেই রাখলাম যে আমি রান্নাঘরে কি দেখেছি, তোমারই মতো একজন অবায়ব রান্নাঘরে আমি দেখেছি, সেটা আমি বললাম না। যাই হোক, বিগত 2-4 দিন একটা মনে ভয় চাপা, একটা আবেগ, একটা কষ্ট নিয়ে আমার 2-4 দিন কোনো রকমভাবে কাটে। মানে ওই যে বললাম না, সন্তান নেই, ওই হচ্ছে আমার সব, বন্ধু, ভাই, বোন, সন্তান সব মানে একটা একটা মুহূর্তে একটা একটা রূপও ধারণ করে। ভাবলাম আমার মিসেসকে বলেই দিই। তখন আমি ওকে বললাম, একটু ছাদে যাবে? তখন ওই 4টে 4:30 বাজে, বিকেল হচ্ছে তখন। ও আমাকে বলল, হ্যাঁ চলো। আমি আরও ছাদে গেলাম। কিছুটা সময় রাস্তা দিয়ে বাচ্চারা সাইকেল চালাচ্ছে, ভ্যানে করে নানা রকম জিনিস নিয়ে যাচ্ছে, অনেক বউরা পাড়ার হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ বাজার ফিরছে, কেউ বাজারের দিকে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মিসেসকে বললাম, তোমাকে না একটা কথা বলবো। আমার মিসেস বলল, এত হেয়ালি করছো কেন? কি বলবে বলো না, তুমি তো বলবে বলেই আনলে, কি হয়েছে? আমি বললাম, জানো তো, 4 দিন আগে রাতের বেলা যেদিন তুমি জল খাওয়ার জন্য উঠেছিলে, সেই দিন আমি তোমারই মতো কাউকে রান্নাঘরে দেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি, আমি তার জন্য যাচ্ছিলাম, কিন্তু অদ্ভুতভাবে তুমি বেরোলে বেডরুম থেকে। এটা কিভাবে হয়? আমার মিসেস আমাকে তখন বলল, আর বলো না, জানো তো,
আমিও দেখলাম ঠাকুর পুজো দেওয়ার দিন থেকে প্রত্যেক দিন রাতের বেলা আমায় কেউ ডাকে। আমি না তোমাকে বলি না, কিন্তু আমি একদিনই শুনেছি, দাদাভাই বলেন আমার মিসেস প্রত্যেক দিন ওর ডাকটা শোনে, কিন্তু আমি ওকে ডাকতে একদিন শুনেছি, কিন্তু আমাকে যে ডাকে সেটা আমি শুনতে পাই। আমি তখন বললাম, হ্যাঁ একদিন তো আমি শুনেছি, কিন্তু জানো প্রত্যেক দিন রাতের বেলা আমাকেও কেউ ডাকে, তুমি কি আওয়াজ পাও? আমাকে বলছে না তো। এই হলো দুজনের মধ্যে জোরালো একটা চিন্তা। কি ব্যাপার, দুজনকেই ডাকছে, ওকে মহিলা কণ্ঠে আমাকে পুরুষ কণ্ঠে, কিন্তু এরকম তো কেউ নেই। আমরা তখন নিজেরা ভাবলাম যে এখানের কিছু স্থানীয় লোকজনের সাথে আমরা একটু পরিচয় করব। আমাদের মনে হলো এতদিন তো হলো, একটু এখানে লোকের সাথে কথা বলা, পরিচয় করাটা দরকার। সেই বুঝেই আমরা পরের দিন সকালবেলা একটু নিজেরা বাইরে বেরোই। বেরিয়ে স্থানীয় কিছু মহিলা পুরুষের সাথে আমরা কথা বলি। তখন সবাই বলল, ও আচ্ছা, আপনারা ওই বাড়িতে থাকেন, আমরা শুনেছি বাড়িটা বিক্রি হয়ে গেছে। আসলে আপনারা তো বাড়ি থেকে সেরম বেরোন না, ঘরের মধ্যেই থাকেন, চিনতাম না যে আপনারা থাকেন। তবে আপনারা ঠিক আছেন তো, কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? তখন দাদাভাই বলেন, ম্যাডাম এই কথাটা শুনে না আমরা আঁতকে উঠলাম। আমরা তখন জিজ্ঞেস করলাম দুজনেই, আমি আমার মিসেস, যে কেন, কোনো অসুবিধা হবে কেন? আমি তো ভালোই আছি, আপনি বললেন। তখন তারা বলল, না না, মানে আপনি তো আমাদের পাড়ায় এসছেন, আমাদের এলাকায় রয়েছেন, কোনো সুবিধা হলে আমাদের বলবেন, আপনি নাম্বার নিয়ে যান, রাত ভিড় যদি কোনো অসুবিধা হয়। আমরা বললাম, না না, রাতে কী অসুবিধা হবে? তখন বললো, না দেখুন মানুষের শরীর তো, না হোক ঈশ্বর না চান, কখনো যদি শরীর টরীর কারোর খারাপ হয় তাহলে অবশ্যই কিন্তু নির্দ্বিধায় ফোন করবেন, গাড়ি একটা যদি লাগে আমরা ম্যানেজ করে দেবো, একই তো পাড়াতে রয়েছি, কোনো অসুবিধা নেই। তো দুজনের নাম্বার নিলাম, নিয়ে ভালো লাগলো, কথা বলে আসলাম। তো কখনো কখনো ওনাদের সাথে ফোনে কথা হতো। একদিন ওনাদেরকে, আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো আমি ওই দুটো পরিবার যাদের সাথে কথা বলেছি খুব ভালো ক্লোজ হয়ে গেছে। এবার বয়স হচ্ছে তো, তখন বুঝতে পারছি একা থাকা যায় না, 24টা ঘন্টা ও আমার মুখ দেখে, আমি ওর মুখ। একটু বাইরের লোকের মুখ দেখলে, মানুষের মুখ দেখলে, কথা শুনলেও ভালো লাগে তাদের সংসারের। তো বিবাহবার্ষিকীর জন্য দুদিন আগে ওনাদের আমি ফোন করি। দাদাভাই বলছেন, আমাকে ডাইরেক্টলি একদম ফোনে বলে দিলেন, আমরা ওই বাড়িতে যাব না, আমরা ওই বাড়িতে যাব না। কথাটা কোথাও গিয়ে ধাক্কা লাগলো। এরম করে বললো, কেন আসবে না কেন? তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, আরে দাদা কেন, নতুন বাড়ি, আপনারা তো বন্ধু হয়ে গেছেন এখন, আর আমরা তো আপনাদের ইনভাইট করছি, আমাদের বিবাহবার্ষিকী, কিচ্ছু আনতে হবে না, আপনারা আসুন না, সব পরিবারে আসুন, খুব ভালো লাগবে, আপনাদেরও বাড়িতে কোনো প্রোগ্রাম হলে অবশ্যই বলবেন, আমরা আসবো। ওনারা বললেন, দাদা কিছু মনে করবেন না, আপনি কালকে যদি পারেন আপনার মিসেসকে নিয়ে সকালে আমাদের বাড়ি একবার আসেন। ঠিক আছে, বুঝতে পারলাম কিছু বলবেন। সারা রাত ঘুমাইনি, সারা রাত আমার মিসেসকে কেউ ডেকেছে, আমাকেও কেউ ডেকেছে। যাই হোক, আমি আমার মিসেস পরের দিন সকালবেলা ওনাদের বাড়ি যাই 8টার দিকে। ওনারা জোর করে চাটা টিফিন সবই দেন, আমরা খাই। তারপর আমরা খুব, মানে ওনাদের সাথে দেখা করার পর, মেশার পর খুব ভালো মনে করছি, কিন্তু ওনারা না করলেও মনে একটা কীরকম লাগছে, যে ডাইরেক্ট না করে দিল। তখন বললাম, দাদা ডেকেছেন কিছু বলবেন বলে, আর সত্যি খুব খারাপ লাগলো, যদি আসতেন খুব খুশি হতাম, না করে দিলেন। তখন ওনার বউ হট করে বাইরে হয়তো ফুল তুলছিলেন কি কিছু করছিলেন, উনি এসে বললেন, দাদা নমস্কার, ওই বাড়িতে যাওয়ার জন্য বলবেন না, আপনাদের মন খুব বড়, আপনারা খুব ভালো মনের মানুষ, যার জন্য আপনারা এসে এই কথাগুলো সত্যি সত্যি, মানে
কি বলবো দাদা, কিছু বলার নেই। আপনারা যে ইনভাইট করেছেন, বলেছেন, সত্যি খুব ভালো লাগলো। কিন্তু আমরা ওই বাড়ি যাব না। আমরা বললাম কেন? আমার মিসেসও বললো কেন দিদি, কেন যাবেন না বলুন, কি ব্যাপার? জানেন দিদি, ওই বাড়িতে আমার সাথে এরম এরম হচ্ছে প্রত্যেক দিন রাতে। আমার মিসেস বলাতে দেখা দেখি আমিও বললাম। ওনারা দুজন স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমরা তো জানি। জানেন, ওই যে বাস্তুতে বাড়ি হয়েছে, ওই বাস্তুতে আগে কবরস্থান ছিল। যারা বাড়িটা করেছিল তাদেরকে ওখানে আমরা পাড়ার লোক নিষেধ করেছিলাম। কবরস্থানটা 7-8 বছর বন্ধ হয়ে যায়, কবর দেওয়া। আমরা বলেছিলাম এত সদ্য একটা কবরস্থান আপনারা উচ্ছেদ করে এখানে বাড়ি করবেন না। জানি না, ওর উপরেই ওনারা কিন্তু বাড়িটা করেন। যারা বাড়ি করেছিলেন তারা কিন্তু ওখানে থাকতে পারেনি, শুধু এই কারণেই ওনাদের ঘরের মধ্যে ওনারা অদৃশ্য অনেক কিছু দেখত। তখন সুভাষিস দাদাভাই বলেন, আমিও দেখেছি কিচেনে আমারই মিসেসের মতো একজনকে রাতের বেলা, আমার মিসেস আমাকে সেদিন বাঁচিয়েছে। হ্যাঁ, তারপরে আমি কাউকে দেখিনি ওরকম, কিন্তু প্রত্যেক রাতে আমাকে, আমার মিসেসকে, আমাকে পুরুষ কণ্ঠে, আমার মিসেসকে মহিলা কণ্ঠে কেউ ডাকে। এই কথা শুনে ওনারা বললেন, দাদা যত তাড়াতাড়ি পারেন ওই বাড়ি বিক্রি করে দেন, যত তাড়াতাড়ি পারেন। জানেন, ওই বাড়িতে যারা বাড়িটা বিক্রি করে, যারা বাড়ির মালিক ছিল, তার একটা বোন থাকতো, আইবুড়ো বোন, মানে যে বাড়ি যার ছিল ওই দাদার বোন থাকতো, মানে ননদ বৌদির। বলছে সেই বোন ওই বাড়িতে অস্বাভাবিকভাবে মারা যায়, তারপরেই তোরা তো বাড়ি বিক্রি করে। আর এগুলো আপনাদের বলেনি? আমরা বললাম না। আর যাকে দেখেছিলাম গঠন অনুযায়ী বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই বোন, ওই মালিকের বোন যে মারা গেছিল তারই আত্মা আমরা দেখেছিলাম, মানে দাদাভাই দেখেছিলেন। আর কে ডাকতো সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু দাদাভাইরা ওই বাড়িতেই রয়েছেন। দাদাভাই বলেন, বয়স হয়েছে তো, কোথায় যাব, আমাদের আগে পেয়েছে কেউ নেই। সত্যি কথা বলতে আমরা ওখানেই থেকে গেছি, অনেক জায়গায় অনেক রকম কাজ করিয়েছি, অনেক কিছু করিয়েও কিছু হয়নি। কিন্তু এবার আমি বলি, দাদাভাইরা ওখানে আছেন শুধুমাত্র আমার জন্য। আমি দাদাভাইদের বাস্তুটা বন্ধন করিয়ে দিয়েছিলাম আর শরীর বন্ধন করিয়ে দিয়েছিলাম দুজনের। ওনারা বাড়িতে আছেন। এখন বাড়ির মধ্যে কিছু হয় না, বাস্তুতেও সেরকম কোনো কিছু নেই, কিন্তু জায়গাটা একদম নিষিদ্ধ হয়ে গেছে। আত্মাগুলো হয়তো নেই, আত্মাগুলো কোনোভাবে ডিস্টার্ব করে না, কিন্তু ওই বাড়িতে একটা ঝিমনি ভাব দুজনের মধ্যে রয়েছে। এটা হতে পারে ওনাদের মনের ভুল, কারণ মন মানসিকতার মধ্যে ওই জিনিসটা ঢুকে গেছে, হতে পারে। কিন্তু ওনারা আছেন আর ভয় পান না। তবে কেউ একে অপরকে ছেড়ে সন্ধ্যের পর বাড়ি থেকে যান না। এই ছিল আজকের ঘটনা। দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা হাইপ করে দেবে। সবাই গরমে বেশি বেশি করে জল খাবে, ভালো থেকো। এবার আমরা কমেন্টে নামগুলো পড়বো, চলো। সাথে একদম শুরুতে তোমাদের একটা ভয়েস শুনিয়েছিলাম, সেই ভয়েসটা আশা করি তোমরা শুনেছো। চলো এবার আমি তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলি, দেখি তোমরা কারা কারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। আচ্ছা, আমাদের একদম লাস্ট ঘটনায় দেখি, চলো। বেশি বেশি করে আত্মীয় পরিজন প্রিয়জনকে শেয়ার করবে, বেশি বেশি করে। সাথে কিন্তু থাকতে হবে আমাদের, একসাথে পথ চলতে হবে, কারণ আমরা কিন্তু একই পরিবারের মানুষ। প্রচুর প্রচুর কাজ আসছে, প্রচুর মানুষের ফিডব্যাক আসছে। প্রত্যেকটা ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। সময় পাচ্ছি না এখন, সব দেব। তুমি আমার যা উপকার করেছো, মানে আমার হাজবেন্ডের, আমার সারা জীবনেও, মানে কি বলবো, আমার শ্বাস থাকতে আমার ভোলার কথা না। মানে তুমি আমার যা উপকার করেছো আমি জীবনেও ভুলবো না দি ভাই। আমার হাজবেন্ডের যা উপকার করেছো তুমি, তোমার কাছে চির কৃতজ্ঞ। মানে কি বলবো, ধন্যবাদ দেবো না কেন তুমি দিদি ভাই। তুমি
খুব খুব ভালো থাকো দিদি ভাই, জীবনে সবার উপকার করে যাও দিদি। প্রথম কমেন্ট হোয়াইট কিং বোন করেছো, লাভ ইউ দিদি, লাভ ইউ টু বোন। তারপরে কমেন্ট করেছো সুব্রত মাল। তারপর কমেন্ট করেছো স্বর্ণালী। আচ্ছা, তারপরে প্রদীপ দাস, শ্রাবণী হাজরা, কিষাণু মান্না, রূপা ব্যানার্জি, সুনিতা চন্দ্র, প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা বলেছো দিদিভাই আমি রোজ সকালে আপনার ঘটনা শুনি, কমেন্টও করি, বাট আপনি আমার নাম বলেন না, তাই আজকে রাত্রে আপনাকে কমেন্ট করলাম। আসলে কি হয় জানো বোন, বোন বা ভাই সবার উদ্দেশ্যে বলছি, যাদের নাম বলি না তার আগে আমার পরের দিনের মানে এখন যে আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি, এখন তো আমি কমেন্টগুলো পড়ছি, এরপরে যারা কমেন্ট করবে তাদের আমি কমেন্টগুলো কি করে পড়বো? আমার ভিডিওটা আগে অলরেডি রেকর্ড হয়ে যায়, ওর জন্য পরে তোমরা ভাবো দিদির নাম পড়ছে না, তোমরা কমেন্টটা পরে পরে করো, তার আগেই আমার রেকর্ডিংটা হয়ে যায় করা নেক্সটটা, বুঝতে পারছো? ওর জন্য আর কিছু না। তো প্রিয়াঙ্কা বোন আমি তোমার কমেন্ট কিন্তু পড়লাম। তারপরে হচ্ছে নীলিমা সিংহ, তারপরে নীলু মজুমদার, ময়না দত্ত, জয় বড়মায়ের জয় বোন, বনানী কর্মকার দিদিভাই, ইমন কল্যাণ, সুমিতা, তারপর উমা ঘোষ, সুদীপ্ত ব্যানার্জি, রুদ্র মল্লিক, সুদীপ রয়, দিলীপ মাঝি, পিন্টু ঘোষ, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, রূপা দেব, গোপাল দাস, পল্লবী চ্যাটার্জি। তারপরে কমেন্ট করেছো ডালি দেবনাথ দিদিভাই, পল্লবী চ্যাটার্জি আবারও কমেন্ট করেছো, সৈনী রয় ছোট্ট বোন। তারপর কমেন্ট করেছো তপতি চক্রবর্তী, সুজাতা দাস, মধুমিতা ভৌমিক, সুমনা ভট্টাচারিয়া, বাংলাদেশ থেকে মিম, সন্তুর দুনিয়া। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইল। ভিডিওটা কিন্তু হাইপ করে দিও, সবাই বেশি বেশি করে কমেন্ট করো, আজকের ঘটনাটা কেমন লাগলো জানিও। এরকম প্রচুর পরিবার বহু জায়গায় গিয়ে টাকা নষ্ট করেছেন, প্রচুর জায়গায় গিয়ে শুধু কাজ করেছে আর বাড়িতে ঝুলিয়েছে, মাটিতে পুঁতেছে, তাদের কথা মতো তাদের একটা দিনও ভালো হয়নি, কোনো চেঞ্জ হয়নি, তাদের যেরকম ছিল তাদের সেরকমই ছিল। কিন্তু আজ এত বছর ধরে কাজ করছি সোশ্যাল মিডিয়ায়, হয়তো তোমরা 1.5-2 বছর জানতে পেরেছো, তার বাইরেও যে আমি এত মানুষের উপকার করতাম, তাদের থেকে শুরু করে তখন তো কোনো ফিডব্যাক আমি রাখতাম না, তবে এখন যেই তনিক তোমরাই আমাকে বলো দিদিভাই তুমি এত ভালো কাজ করো, এত মানুষের উপকার করো, তুমি কেন ফিডব্যাকগুলো শেয়ার করো না? কারণ মানুষ অতৃপ্ত হয়ে গেছে, মানুষ কাজ করে টাকা নষ্ট করে করে ফেক জায়গায় গিয়ে গিয়ে আজ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। তুমি যদি এগুলো শেয়ার করো, যদি মানুষদেরকে বিশ্বাস করে যদি তোমার কাছে কাজ করায়, মনে হয় তারা উপকৃত হবে, তারা ঠকবে না, তাদের উপকার হবে। যাই হোক, এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক, সবাই খুব ভালো থেকো গরমে। এখনের মতো টাটা।